সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আবু আলম শহীদ খান, সাবেক সচিব আমাদের সঙ্গে রয়েছেন। এরপরে আছেন অধ্যাপক ডক্টর হাসনান আহমেদ, প্রেসিডেন্ট জাতীয় শিক্ষা সেবা পরিষদ। দুজনকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। শুরুটা কি দিয়ে করব? শুরুটা আপনি জানেন যে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়েই আজকের এই এপিসোডটা আমরা সাজিয়েছি। কারণ এই মুহূর্তের আলোচনা হচ্ছে যে বাংলাদেশ সীমান্তে অথবা ভারতের মিডিয়াতে এক ধরনের একটা লড়াই হচ্ছে। তো মিস ইনফরমেশনের, ডিসইনফরমেশন যাদেরকে বলা হয়, ভুয়া খবর যেটাকে বলে, তো সেটা হচ্ছে যে আপনি নিশ্চয়ই জানেন না, সর্বশেষ যেটা আগরতলায় আমাদের মিশনে হামলা হয়েছে, আমাদের পতাকা পুড়িয়ে দেওয়া হয়েছে, 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 3 জন পুলিশ সাসপেন্ড হয়েছে। ভারতীয় হাই কমিশনারকে ঘন্টা 2 আগে ডেকে প্রতিবাদ জানানো হয়েছে। তিনি উৎস সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারেই তিনি জোর দিয়েছেন। আর ভারতীয় মিডিয়ার কথা আমি আগেই বলেছি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের প্রধান উপদেষ্টা সম্ভবত এই আগামী 2-1 দিনের মধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন এইসব ইস্যু নিয়েই। আপনি শিক্ষক হিসাবে আপনি কীভাবে দেখছেন বাংলাদেশ ভারত সম্পর্ক? আপনি আগেই বক্তব্য উল্লেখ করেছেন যে শিক্ষক হিসাবে কীভাবে দেখছি। তো শিক্ষক হিসাবে একটা জিনিস দেখতে গেলে আমি আবার আমার নিজের সাবজেক্টের বাইরেও এইচআর সাবজেক্ট কখনো কখনো পড়াই, হিউম্যান রিসোর্স। তো সেখানে একটু অন্যভাবে কথাগুলো বলি। সেটা হলো এরকম যে মন না রাঙিয়ে বসন রাঙিয়ে কি করিলি ওরে যোগী। আসলে যোগী মন রাঙে বলেই সে ওই বসন করে একতারা হাতে করে আরেকজনের পিস পিস চাল ভিক্ষা করে বেড়ায়। মন রাঙানোটা একটা বড় বিষয়। তো শুধুমাত্র এই যে আমরা সেখানকার তাদের প্রতিনিধিকে এখানে ডাকলাম বা তারা ওখানে আন্দোলন করলো, এইটাই কিন্তু আসলে সমাধান নয়। তার কারণ একটা হয়েছে, আবার হবে আরেকটা, আবার হবে আরেকটা, এর শেষ নাই। এই জন্যে তারা যদি মনের থেকে, ওই যে কথাটা বললাম যে মন না রাঙিয়ে বসন রাঙিয়ে কী করিলে ওরে যোগে, তারা যদি মন থেকে এই বিষয়টাকে ভাবত যে এটা সত্যতা কতটুকু, আমরা যে কাজগুলো করছি এর যথার্থতা, যেটাকে আমরা বলি প্রোপ্রাইটি, এই যথার্থতা কতটুকু আছে, তাহলে কিন্তু এটা বন্ধ হতো। আর এইটা যদি না হয়, যথার্থতা তারা ভেবে চিনতে কাজ যদি না করে, তাহলে কিন্তু এই দ্বন্দ্ব এবং এই পারস্পরিক প্রতিহিংসায় বলি অথবা পারস্পরিক যে অনাস্থা বলতে পারি, এই অনাস্থাটা কিন্তু যুগ যুগ ধরে রয়ে যাবে। তার কারণ হলো, এর বিষয়টা নিয়ে যদি একটু পিছনের দিকে তাকাই, এদেশে আর্যরা এসেছে বেদ নিয়ে, এদেশে মুঘল এসেছে, তার আগে সুলতান এসেছিল, তারপরে এসেছে ইংরেজ। কিন্তু আমরা দেখেছি যে দেশে ইংরেজ আসার সাথে সাথে, এবং আমি ব্যক্তিগতভাবেও কিন্তু ভারতে লেখাপড়া করেছি প্রায় 4-5 বছর, আমি তো সেখানে দেখেছি তাদের দৃষ্টিভঙ্গিটা আমরা যেভাবে দেখতে চাই। আমি তো ছোটোবেলা থেকে আমার যত বন্ধুবান্ধব আছে তার অধিকাংশ সব হিন্দু সম্প্রদায়ের। আমি কিন্তু আবার হিন্দু সম্প্রদায়কে দোষারোপ করি না। তার কারণ হলো, হিন্দু সম্প্রদায় এক কথা, আর এই হিন্দুত্ববাদী শাসন মনোভাব আর একটা কথা, এটা থেকে একটু পৃথক করার দরকার আছে। তো এই হিন্দুত্ববাদী শাসন এদেশে চলতেই হবে। আর এখান থেকে আমরা যদি আমাদের গণতন্ত্র উত্তরণের কথা বলতে চাই, তাহলে তখন আমাদের দোষ হবে। অথচ ভারত সেখানে যারা রাজনীতি করছে, যারা সে দেশ চালাচ্ছে, আমরা লক্ষ্য করেছি তাদের দেশে, আমরা অন্তত বলি যে এই উপমহাদেশের মধ্যে তাদের দেশে গণতন্ত্র আছে। তা সেখানে যদি গণতন্ত্র থাকতে পারে, সেই একই ব্যক্তি যখন আমাদের দেশের কথা আসে, পরপর 3টা নির্বাচন হলো, সেখানে গণতন্ত্রের কোনো ছিটে ফোঁটা আমরা খুঁজে পাই না। তো এটাতে দেখলে কি আমরা বুঝতে পারি না যে তারা নিজের দেশে একটা চায়, অথচ আমাদের দেশে গণতন্ত্র চায় না? এই যে আজকে যে সিচুয়েশনটা উদ্ভব হয়েছে, আমাদের দেশের ছাত্র জনতা শুধু তাই নয়, এদের সাথে অনেক বছর থেকে আন্দোলন করে আসছে যেসব রাজনৈতিক দল, তারাও সাথে ছিল, পিছনে ছিল, কিন্তু ছাত্র এবং জনতাকে সামনে এগিয়ে দিয়েছিলেন।
তো এরা যেটা করেছে, এ দেখেন আমি নিজেও রাজনীতি করি না, কিন্তু আমি কিন্তু এবার তাদের সাথে গেছি, আর্থিক সহায়তা করেছি, দুপুরে কে খাবে, কোথায় খাবে, কি হবে, কে অসুস্থ হলো, কাকে কখন হাসপাতালে নিতে হবে, এগুলো করতাম। কেন করতাম? এটা একটা নৈতিক দায়িত্ব। এ দেশটা আমরা যেভাবে স্বাধীনতার কথা বলে যেভাবে আমরা দেশটা স্বাধীন করতে চেয়েছিলাম এবং আমরা যে ধারণা মনে পোষণ করতাম, সেই ধারণাটা কি যদি আত্মজিজ্ঞাসাই করি, আদৌ কি আমরা অর্জন করতে পেরেছি? স্বাধীনতার পরপরই আমরা দেখলাম এটা 1972 সাল থেকেই শুরু হলো আমাদের স্বাধীনতার যে আশা আকাঙ্ক্ষা, সেগুলার উল্টো কিছু। এই কথা অনেকভাবে বুঝিয়ে বলতে গেলে অনেক সময় নেবে, আমি সংক্ষিপ্ত করে বলতে চাই। এরপর থেকে এদেশে একদলীয় শাসন আসলো, বাকশাল আসলো। 75-এর পট পরিবর্তন করার পরে আবার একজন আসলেন, তিনি গণতন্ত্রের উত্তরণের জন্য অনেকটা চেষ্টা করলেন, কিন্তু তারপরও দেখা গেল যে পরবর্তীতে আসলে গণতন্ত্র এদেশে আমাদের প্রতিবেশী বন্ধুসুলভ বলি আমরা, তার দেশ আসলে কখনোই কিন্তু সে চায়নি যে আমরা ভালো থাকি। তারা নিজেদের স্বার্থটা দেখছে। এখানে একটা বিষয় দেখার বিষয় যে ভারতের সাথে শুধু আমাদেরই দ্বন্দ্ব বেশি হচ্ছে, এটা হয়তো এখন শেখ হাসিনা ওয়াজেদ এদেশ থেকে সে দেশে পালিয়ে চলে গেছে এবং তাদেরই প্রতিনিধি হিসাবে এদেশে কাজ করত সেজন্য। কিন্তু আমরা বলতে পারি, আমরা দেখতে পারি যে ভারতের সাথে প্রতিবেশী যেগুলো আছে, এই যে উপমহাদেশের যে দেশগুলো ছোট ছোট দেশ আছে, কারো সাথেই কিন্তু তাদের ভালো সম্পর্ক বিরাজ করছে না। এতে আমরা বলতে পারি যে আমাদের সাথেই যে করবে, এইটা আমরা সন্দেহ প্রকাশ করি। কিন্তু তারপরেও যেহেতু আমাদেরকে প্রতিবেশী সুলভ মনোভাব নিয়ে উইন উইন সিচুয়েশনে উভয়কেই এবং উভয়ের অস্তিত্ব এবং স্বাধীনতা সমুন্নত রেখে আমাদেরকে চলতে হবে, এজন্য আমরা চাই তাদের সাথে সম্পর্কের উন্নতি করতে। আপনার সাথে আবার আসবো। আমি একটু দিকে আবু আলম শহীদ খানের মূল্যায়নটা কি? আপনি জানেন যে ভারতীয় মিডিয়ার যে অব্যাহত মানে প্রপাগান্ডা, এই প্রপাগান্ডার মধ্যেও বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে আপনি কীভাবে দেখছেন? না, ভারতের মিডিয়ার যে প্রপাগান্ডা বা প্রচারণা, সেই তুলনায় বাংলাদেশের মিডিয়া তাকে যে রেসপন্স করার ব্যাপারে অনেক পিছিয়ে আছে, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। এবং প্রপাগান্ডার রেসপন্স কি প্রপাগান্ডা দিয়ে করতে হবে কিনা সেটা নিয়ে আলোচনা হতে পারে, সেটা বোধহয় ঠিকও হবে। এই জন্য যে ভারতের যে একটা টিভি, যেটা অনেকেই নাম জানে, রিপাবলিক টিভি, ওখানে যেভাবে প্রচারণা করা হয়, ওখানে যেভাবে অ্যাঙ্কর যা খুশি তাই বলতে পারেন, সেটা আমি প্রত্যাশা করব না যে বাংলাদেশে আমাদের মিডিয়াতে যারা কাজ করছেন তারা ইরেসপন্সিবল জার্নালিজমটা করেন। তা এই যে আপনি বলছিলেন ম্যাল ইনফরমেশন বা মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, তিনটে মিলেই যে কাজটা হচ্ছে, সেখানে মূলত সরকারকে রেসপন্সটা করতে হবে। আমাদের ইনফরমেশন বিভাগ আছে, আমাদের মিনিস্ট্রি আছে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, আমাদের অন্যান্য যারা আছেন থিঙ্ক ট্যাঙ্ক, তারা এই কাজটা করবেন যে তারা কিভাবে এটা জবাব দেবেন। সেখানে আমার মনে হয় না এটা দুই দেশের মধ্যে মিডিয়ার যুদ্ধ বলে কিছু নয়, এটা ওইভাবে বিবেচনা করে আমাদের রেসপন্সগুলো করতে হবে। ভারত বাংলাদেশ সম্পর্ক কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক, যেটা উনি শেষের দিকে বললেন যে আমাদের তো একটা পজিটিভ নোডে এই সম্পর্কটাকে তুলে ধরতে হবে। কারণ যে আপনি একজনের সাথে বন্ধুত্ব করতে পারেন, আবার বন্ধুত্ব ভেঙেও যেতে পারে। একজনের সাথে শত্রুতা করতে পারেন, সেটা আবার বন্ধুত্বে রূপান্তরিত হতে পারে। কিন্তু আপনি প্রতিবেশী, আপনার পাশে যে থাকবে, সেটা কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন না। এটা ওই যে জিওগ্রাফিক্যালি ডিসাইডেড অথবা ফেট অ্যাকম্পলি যদি আমরা বলি যে এখন ভারত আমাদের প্রতিবেশী, একটা বৃহৎ রাষ্ট্র, 1700 কিলোমিটার বর্ডার, তো এইটা নিয়েই আমাদের ভারত বাংলাদেশের সম্পর্কটাকে রচনা করতে হবে। আমরা যদি গত 54 বছর বা আরও বেশি সময় ধরে যদি চিন্তা করি, মানে ভারত বিভাগের দিনগুলো থেকে চিন্তা করি, তাহলে তখন তো পাকিস্তান ছিল। পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক কখনোই ট্রাস্টের উপর প্রতিষ্ঠিত হয়নি। ভারত পাকিস্তান দুই দেশেই দুজনকে শত্রু মনে করে এবং তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করা যায় এমন চিন্তা ভাবনা তাদের নেই। কিছু উন্নতি হচ্ছে, আবার মাঝে মাঝে অবনতিও হয়। বাংলাদেশের স্বাধীনতার পর ভারতের সাথে একটা সম্পর্ক উন্নয়নের একটা সুযোগ সৃষ্টি হয়, যে বাংলাদেশ তো এমন একটি দেশ যে দেশটার সাথে ভারতের মিলিটারি কম্পিটিশন নেই এবং বর্ডারে কোনো ঝামেলা হওয়ার কথা না, এরকমটাই মনে হচ্ছিল এবং সে কারণে এই সম্পর্ক উন্নয়নের যথেষ্ট সুযোগ ছিল। সেখানে আমরা যেটা দেখি যে গত 54 বছরে
ভারত বাংলাদেশ সম্পর্ক দুটো ঘূর্ণিবর্তের মধ্যে পড়েছে। একটা হলো যে কেউ কেউ এটাকে প্রেম ভালোবাসা স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে ঢুকে পড়েছেন, আর কেউ কেউ এটা ঘৃণা বিদ্বেষ ভারতের কার্ড বা হিন্দু কার্ড সংখ্যালঘু কার্ড এটা খেলার চেষ্টা করেছেন। সো রাজনীতিতে যারা রাজনীতিটা করেছেন গত 54 বছর ধরে, আমি এজন্যই উল্লেখ করছি যে এখন নতুনভাবে চিন্তা করার সুযোগ আছে কিনা সেটার কাছাকাছি যেতে চাই। তাহলে তো রাজনীতিতে তারা হয় বেশি প্রেম, হয় বেশি ভালোবাসা, সব কিছু দিয়ে দিব, কোনো কিছু নিয়ে আমাদের নেগোশিয়েট করার দরকার নেই, আর না ভারতের সাথে আমাদের কোনো দরকার নেই, আমরা এই মার্চ করব, ভারতীয় পতাকা প্রজ্বলিত করব, এখানে ভারতের বিরুদ্ধে স্লোগান দিব, ভারতকে সবসময় শত্রু রাষ্ট্র হিসেবে মনে করব, এইটা আমরা করতে চেষ্টা করেছি। সেইখানে মনে হয় একটা পরিবর্তন আনার সুযোগ আছে, যেটা করতে হবে যে ভারতের সাথে আমাদের একদম স্টেট টু স্টেট সম্পর্ক, পিপুল টু পিপুল সম্পর্ক, এবং আমরা আমাদের যে কথাবার্তা সেটা স্পষ্টভাবে বলবো এবং ভারতের কাছে প্রত্যাশা করবো যে তারাও আমাদেরকে সেই সম্মানটুকু দেবে যে আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ, আমরা সিকিম বা ভুটান নয়। এটা একটা স্লোগান ছিল, আপনার মনে আছে, আপনি যখন ছাত্র নেতা ছিলেন তখন দেখেছেন, সিকিম নয় ভুটান নয়, এদেশ মোদের বাংলাদেশ। আমি এখনও সেখানেই আছি যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ এবং আমার পাশে ভারত একটা দেশ, আমার পাশে বার্মাও আছে। তো আমরা এদের সাথে যে আমাদের সম্পর্কটা হবে সেটা হবে ন্যায্যতার ভিত্তিতে, ন্যায় নীতির ভিত্তিতে, এবং আমাদের মধ্যেকার যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। মানে আপনি বলতে চাচ্ছেন যে নতুন করে সম্পর্ক করতে হবে, কারণ অতীত সম্পর্কটাকে নতুনভাবে বিবেচনা করতে হবে। কারণ অতীতেরটা ছিল প্রেম ভালোবাসা ঘৃণা বিদ্বেষ, ওই প্রেম ভালোবাসা ঘৃণা বিদ্বেষে আমাদের দরকার নেই। আমাদের দরকার যে ঠিক আছে ভারত একটা বড় রাষ্ট্র, তাদের যে বলা হয় যে দাদাগিরি করে, সেটা কি আমাদের দিক থেকে শুরু হবে না ওইখান থেকে শুরু হবে? দুই পক্ষকে শুরু করতে হবে। আমাদের দিক থেকে শুরু করা জরুরি, কারণ আমাদের তো প্রয়োজন বেশি, আমাদের প্রয়োজন বেশি। কারণ ভারতের সাথে আমাদের তো ওই কূটনৈতিক সম্পর্ক বা বর্ডারের সম্পর্কের বাইরে একটা বড় সম্পর্ক আছে, একটা তো কালচারাল হেরিটেজ আছে, সেটা আলাদা জিনিস। আমাদের তো প্রায় 9 থেকে 12 বিলিয়ন ডলারের জিনিস আমরা ভারত থেকে আমদানি করি, মানে আমাদের ব্যালেন্স অফ ট্রেডটা চিন্তা করেন। এবং আমরা যেসব জিনিস আমদানি করি খুবই গুরুত্বপূর্ণ জিনিস, মানে চাল ডাল পেঁয়াজ রসুনের বাইরে আমাদের কিন্তু তুলা আমদানি করতে হয়। বাংলাদেশ আমরা জানি যে একটা আমাদের গার্মেন্টস সেক্টর আছে, সেখানে 24% তুলা কিন্তু আমরা ভারত থেকে আমদানি করি। আমাদের পেট্রোলিয়াম আমদানি করতে হয়, আমাদের ভারী যন্ত্রপাতি আমদানি করতে হয়, আমাদের ইলেকট্রনিক্স যন্ত্রপাতি আমদানি করতে হয়। সুতরাং ভারতের সাথে আমাদের সম্পর্কটাকে বিবেচনা করতে হবে ইউরোপের মতো। ইউরোপের একটা দেশের কথা চিন্তা করেন, সুইজারল্যান্ড অথবা বেলজিয়ামের কথা চিন্তা করেন, তাদের কিন্তু এত শক্তি নাই, তারপরেও তারা কিন্তু ব্যালেন্সটা মেনটেন করতে পারে, ন্যাটোর কারণে মেনটেন করতে পারে, অন্যান্য কারণে মেনটেন করতে পারে। ইউরোপে 100টার বেশি যুদ্ধ হয়েছে, 2টা মহাযুদ্ধ হয়েছে, এখন যুদ্ধ চলছে ইউরোপে, মোটামুটি একটা প্রোটেক্টেড ওয়ার, ইউক্রেন ভার্সেস রাশিয়া। কিন্তু মস্কো থেকে আপনার বার্লিন পর্যন্ত ট্রেন চলে, গ্যাস আসে, তেল আসে, বিমানও চলে। তো সো আপনাকে যে ইউরোপিয়ান ইউনিয়ন যে ইকোনমিক ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, সেখানে যে অর্থনীতির উপর তারা যে গুরুত্বটা দিয়েছে, মানে নিজেদের মধ্যে কথা চালাচালি করে নিজেদের মধ্যে সংকট সৃষ্টি না করে, সেইটা আমাদের একটা মডেল হতে পারে। এবং আমরা কিন্তু এই মডেলটা নতুনভাবে চিন্তা করছি, এরকম না যে আজকে আমি প্রথম বলছি। এটা কিন্তু জেনারেল জিয়াউর রহমান যখন ক্ষমতা ছিলেন তখন একটা সার্ক নিয়ে কাজ করা হয়েছিল, তাই না? সার্কের যে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, তো আমরা কিন্তু এটা চেষ্টা করেছি। সুতরাং আমরা আবার ওইখানে যেতে পারি যে আমরা এই সাউথ এশিয়াতে আমরা এমন একটা মডেল নিয়ে কাজ করতে পারি যেখানে আমরা উইন উইন সিচুয়েশনে সম্পর্কটা গড়ে তুলতে পারবো। এবং এটা ভারতের কাছেও আমাদের প্রত্যাশা থাকবে। এবং ভারতের কাছে যখন আপনি প্রত্যাশা করবেন, তখন আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আপনার গভর্নমেন্টটা কীভাবে গঠিত। আপনার গভর্নমেন্ট যদি বিনা ভোটের গভর্নমেন্ট হয়, আপনার গভর্নমেন্ট যদি আমি তুমি ডামি বা রাতের ভোটের গভর্নমেন্ট হয়, অথবা এমন একটা গভর্নমেন্ট হয় যারা জনগণের তাদের প্রতি সমর্থন নাই, পূর্ণ সমর্থন নাই, বা জনগণ তাদেরকে মনে করে যে তারা ঠিকমতো নির্বাচিত হয়নি, তখন সেই গভর্নমেন্টের পক্ষে কিন্তু নেগোশিয়েট করাটা একটু কঠিন হয়ে পড়ে। সেই জন্য আমাদের দেশে আবার আমাদের গণতন্ত্রটাকে শক্তিশালী করতে হবে, আমাদের নির্বাচনটাকে স্বচ্ছ জবাবদিহি এবং উৎসব মুখর নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যদি একটা সরকার গঠিত হয়, সেই সরকার কিন্তু আমরা যে বিষয়গুলো আলোচনা করছি উইন উইন সিচুয়েশন প্রত্যেকটা বিষয়, তাদের পক্ষে সেটা পার্সু করা সহজ হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আবু আলম শহীদ খান যেটা বললেন যে নতুন করে সম্পর্ক ঢেলে সাজাতে হবে, আপনি কি তাই মনে করেন? আমি মনে করি তাই, কিন্তু যেহেতু সম্পর্কটা একটু ডেটোরেট করেছে, সুতরাং এখন আবার নতুন করে ভাবতে হবে। কিন্তু তারা যদি ভাবে যে শেখ হাসিনা সে দেশ থেকে পালিয়ে চলে গেছে, তো সুতরাং সে রামও নাই, সে অযোধ্যাও নাই, তা সুতরাং যেমন করে চলবে সেমন নয়, সেটাই হবে, তাহলে কিন্তু তারা আসলে ভুল করবে।
তার কারণ হলো শেখ হাসিনাকে শুধু তো আমরা ভারত বিষয় নিয়ে তাদেরকে দোষারোপ করি না, আমরা আরও দোষারোপ করি আজকে 15টা বছর ধরে যে দেশ লুট, যেভাবে খুন গুম, বিরোধী দলকে নাজেহাল করা, নির্যাতন করা, এসব বিভিন্ন কারণে তো মানুষ ফুসে উঠেছিল। তারপরে শেষের দিকে তারা গণহত্যার দিকে চলে গেছে। এই গণহত্যা কিন্তু চলছে, 15 বছর ধরে চলছে, এবং স্বাধীনতা যুদ্ধ যে শেষ হয়েছে তারপরেও তখন তো আমরা সবাই, আপনারাও আছেন, আমরা দেখেছি তখনও কিন্তু মানুষ গুম খুন হত্যা হয়েছে 75 পর্যন্ত। কিন্তু তারপরেও অন্যান্য সরকার আসার পরে এটা হয়তো কমে গেছে, কিন্তু পরবর্তীতে আবার দেখলাম আমরা যে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে তাকে শিক্ষা নিতে হয়তো 96-এর এই টার্মটা চলে গেছে, কিন্তু যেই সুশিক্ষাটা পেয়ে গেছে তখন উনি 2008 সাল থেকে বা 9 সাল থেকে আবার সেটা একই জিনিস শুরু করেছেন। তো মানুষ তো, আমাদের দেশের মানুষ আসলে শান্তিপ্রিয়, এটা আমরা সবাই জানি এবং সবসময় বিশ্বাস করি, কিন্তু এই শান্তিপ্রিয় এক হাতে তো আসলে হ্যান্ডশেক করা যায় না, হাত তো দুটো দরকার হবে। কিন্তু পার্শ্ববর্তী যে রাষ্ট্র আছে তাদেরকেও সেই একই, ওই আগে বলে দিয়েছি, মন না রাঙিয়ে বসন রাঙিয়ে কি করিলে ওরে যোগী, তারা যদি নিজেরা মন দিয়ে আমাদের সাথে আসে তো অবশ্যই আমরা তাদেরকে ভালো চোখে দেখব। আর যদি না আসে, যেটা আমি যে বললাম যে বৈদিক যুগ থেকে যেটা চলে আসছে মুসলমানদের প্রতি, একটা ছোট্ট উদাহরণ দিই, কিছু মনে করেন না আপনারা। সেটা হলো এরকম যে এদেশে প্রথমে এসেছিল আর্যরা, তারপরে এসেছিল সুলতান আমল, তারা আসলো, তারপরে এসেছে মোগলরা, তারপরে ইংরেজরা এসেছে। তো আর্যদের সাথে আর্যও ছিল বহুত্ববাদী, এবং তারা কিন্তু বহুত্ববাদী বলতে বোঝাচ্ছে তারা অগ্নি পূজা বা ইত্যাদি পূজা করত। ভারতে তারা যারা ছিলেন এর আগে তারাও কিন্তু মূর্তি পূজা করতেন। এখন এই বহুত্ববাদী ওরা আসার পরে ভারতে যে এক্সিস্টিং যে সম্প্রদায় বা ছিল তাদের সাথে কিন্তু মিশে গেল। ঠিক পরবর্তীতে যখন সুলতান আমল আসলো এবং এরপরে আসলো হলো মোগলরা, কিন্তু আমরা দেখলাম কি যে মোগল আসার যেই চলে গেল, ইংরেজ চলে আসলো, তখনই ওরা মুসলমানদের উপরে উঠে পড়ে লাগলো কিভাবে এদেরকে ধ্বংস করা যায়। আর ওই যে আর্য এসেছিল বা ভারত থেকে, তারা কিন্তু এখন ভারত বলছে বাইরে থেকে এসেছিল, তারা কিন্তু ভারতের সাথে মিশে গেছে, অথচ মুসলমানদেরকে তারা এখনও মেনে নিতে পারেনি। আপনি যদি তাদের কার্যকলাপের দিকে তাকান, আমি যেহেতু সেখানে লেখাপড়া করেছি, দেখেছি তারা মুসলমান নিধন শুরু করেছে তখন থেকে। তারপর যখন ইংরেজ গেছে, পাকিস্তানে এসে তখনও দেখবেন, এখনও দেখবেন বাবরি মসজিদ ভাঙার পরপরই আবার কি হচ্ছে, প্রতিদিনই তারা খুঁজে খুঁজে একটা পায় অমুক মসজিদের নিচেই তাদের কোনো এক উপাসনালয় ছিল। তো এইগুলো তো আসলে মনোক্তি তৈরি করা, মানে একটা ভালো শরীর, এই শরীর কেমন খুশিয়ে খুশিয়ে এখান থেকে ঘা তৈরি করা, এগুলা করলে কি হয়, দুই দেশের মধ্যেই একটা অস্থিরতা, একটা মানসিক অশান্তি তৈরি হয়, অথচ তারা সেটা ক্রমান্বয়ে করে যাচ্ছে। কেন? পার্থক্যটা এক জায়গায়, এতে লাভ কার? এতে কেউ লাভবান হবে না, কোনো দিনই হবে না। আমরা একটা ছোট দেশ বলে আমরা হয়তো একটু বেশি ক্ষতিগ্রস্ত হব, কিন্তু তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এ কথা আমাদের প্রফেসর ডক্টর ইউনূস প্রথম দিন থেকে বলে আসছেন, কিছু কথা বলে উনি আগে আগে দিয়েছেন, সেইগুলো ব্যাখ্যা করলেই এর উত্তর পাওয়া যাবে। তা আমাদের যেহেতু সংক্ষিপ্ত সময়, আমাদেরকে সংক্ষেপে বলতে হবে। তো সংক্ষিপ্তভাবে হলো যে কেউই লাভবান হতে পারবে না, লাভবান হবে মূলত এই মাটি, যেটা তাদের দেশ আমাদের দেশে মাটি মাটি পড়ে থাকবে, কিন্তু আমাদের যে জেনারেশন, তাদের যে জেনারেশন, তাদেরকে তারা যে ট্রেনিংটা দিয়ে যাচ্ছে। আমি একটা ছোট ঘটনা বলি। 96 সালে ইন্ডিয়াতে গেলাম এমনি বেড়াতে, তো বেরিয়ে ওখান থেকে আমি ওই যে সম্রাট আকবর ফতেপুর সিক্রিতে যে রাজধানীটি স্থানান্তর করেছিল সেখানে গেলাম, যে সেখানে দেখি যে ঘোড়া, তারপরে এই যে খচ্চর, এইসব বিভিন্ন জিনিস তার ভিতরে বাধা আছে, গন্ধে ওই এলাকায় যাওয়া যাচ্ছে না, শুধু বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে। সন্ধ্যা লাগলো, বলছে যে এখানে ডকুমেন্টারি ফিল্ম দেখানো হবে। আমি, আমার সাথে আমাদের আরও 2 জন শিক্ষক ছিলেন, আমরা সেই ফিল্মটা দেখলাম। সেই ফিল্মে বারবারকে দেখানো হচ্ছে যে মুসলমানরা হলে এদেশের বহিরাগত এবং তারাই এখানে এসে আমাদেরকে আক্রমণ করে এদেশ দখল করে নিয়েছে, সুতরাং তাদেরকে কিভাবে সরানো যায়।
আসলে এটা যদি করেন, বিশ্বের দিকে তাকান, বিশ্ব ইতিহাস আপনারা সবাই পড়েছেন, আমিও কিছু কিছু দেখার সুযোগ পেয়েছি যখনই সময় পাই। দেখবেন যে মানুষ আসলে বিভিন্ন জায়গায় ছড়িয়েই গেছে, কেউই আমরাই বলতে পারিনি যে আমরা এখানকার মানুষ। এইভাবে যদি আমরা বিবেচনা করি তাহলে কিন্তু শান্তি কোনোদিন আসবে না। তাদেরকে আপনার একটা জিনিস দেখুন, এই যে আমাদেরকে সংখ্যালঘু অত্যাচারের কথাটা বলছে, এইটা আমি যদি আমাদের বিবেকের কাছে জিজ্ঞেস করি, আপনারা তো দেখেছেন এবার আদৌ এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমি বলবো হলো যে যারা হিন্দু সম্প্রদায়ের লোক আওয়ামী লীগের রাজনীতি করত, অত্যাচার করেছে মানুষকে, তাদের বাড়িঘরে কেউ কেউ হয়তো অত্যাচার করতে পারে, কিন্তু সেটা হিন্দু ধর্মের লোক বলে করেনি, কিন্তু তারা আওয়ামী লীগের লোক বলেই এটা করেছে। কিন্তু সেটাকে এরা কালার করে বলছে যে যখনই তাদের প্রতি কোনোভাবে আইনের ব্যবস্থা নেওয়া হচ্ছে তখনই বলা হচ্ছে যে কালার করে তারা যে রাজনৈতিক অপোজিশন ছিল, তারা অন্যায় কাজ করেছে, দুর্নীতি করেছে, এসব কথা বলা হচ্ছে না, তখন ওইটাকেই ধুয়ো তুলে আমাদের সংখ্যালঘু বলা হচ্ছে। জি, অনেক ধন্যবাদ, আপনার কাছে পরে আসবো। থ্যাংকস। বললাম শহীদ খান, যেটা হচ্ছে যে উনি যেটা বলছেন আপনি নিশ্চয়ই শুনেছেন, ইতিহাস যা বলে আর কি, তাহলে আপনি যেটা বলছেন নতুন করে করতে হবে, অতীত থেকে আমরা শিক্ষা নিয়ে নতুন করে যেতে হবে। এই মুহূর্তে আমাদের করণীয় কি? না, আমরা তো ইতিহাস আলোচনা করতেই পারি, এবং কারা কারা এসছে, কখন কি ঘটেছে, ভারতের ইতিহাস তো আমাদের সকলেরই মোটামুটি জানা আছে যে কি কি ঘটেছে। এখন ধরেন যে ভারতের অভ্যন্তরে ভারত রাষ্ট্র হিসাবে তাদের জনগোষ্ঠীর সাথে কি আচরণ করছে সেটা তো বাংলাদেশের সাবজেক্ট না, মানে আমি সেই সাবজেক্টে ঢুকতে পারি না, কারণ সেটা একটা পৃথক রাষ্ট্র, এবং পৃথক রাষ্ট্রে তারা কাশ্মীরিদের সাথে কি করছে, শিখদের সাথে কি করছে, সাঁওতালদের সাথে কি করছে, আরও অনেক আছে ভারতের, আমাদের মুসলমানদের সাথে কি করছে, অনেক কিছু আছে। এবং ভারতের যে বর্তমান শাসক গোষ্ঠী তাদের একটা হিন্দুত্ববাদী এজেন্ডা আছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাট ভারতের অতীতের যে শাসকরা ছিলেন বা ভারতের আরও যারা আছেন, প্রোগ্রেসিভ অনেক দল আছে এবং অনেক মানুষ আছে, তারা কিন্তু এগুলোতে মানে হিন্দুত্ববাদী যে শাসনকারীরা যা করছে অন্যায়, সেই অন্যায়ের বিরুদ্ধে তারা সবসময় লেগে আছেন এবং তারা সেটার প্রতিবাদ করছেন। এবং ভারতের অনেক লেখক, সাহিত্যিক, শিক্ষক সবাই আছেন। উনি যেহেতু ওখানে লেখাপড়া করেছেন, উনি জানেন, এটাও জানেন যে ভারতের সব লোক, সব হিন্দু মুসলমানদের কতল করার জন্য প্রত্যেক দিন তলোয়ার হাতে ঘুরছে না, সেটা আমরা জানি, এবং এটা আছে, এটা প্রমাণও আছে। একদম ধরেন যে ভারতে এইসব ঘটনা ঘটার পরে ভারত থেকে কজন মুসলমান এদেশে চলে আসছে, আপনি যদি হিস্টোরি লার্জ স্কেল ইমিগ্রেশন 47-এ হয়েছে, তারপরে 65-র দাঙ্গার সময় হয়েছে। বাট এই কারণে যে বাবরি মসজিদ অ্যান্ড আদার থিংস, ভারত থেকে আমি তো কোনো মুসলমান ওখানে থাকতে না পেরে চলে গেছেন, এদেশে চলে আসছেন, অথবা পাকিস্তানে গেছেন, অথবা অন্য কোনো দেশে চলে গেছেন, এটা না, ইমিগ্রেশন তো হচ্ছেই। আমরা বাঙালিরাও তো চলে যাচ্ছি, ইউরোপে চলে যাচ্ছি, আমেরিকায় চলে যাচ্ছি, আমরা কানাডায় চলে যাচ্ছি। সো ওইখানে কিন্তু ভারতীয় মুসলমানরা তারা কিন্তু সেই দেশে বসবাস করে তাদের উপরে যদি কোনো অর্ডস থাকে সেটা মোকাবেলা করার চেষ্টা করছেন। আপনি যদি পশ্চিমবঙ্গের কথা বলেন, সেখানে মুসলমানরা তো খুবই শক্তিশালী এবং তারা কিন্তু কেন্দ্রীয় সরকারের এগেনস্টে যেয়ে তারা কিন্তু সেখানে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে বিজয় করে, এবং সেই জন্য মমতা ব্যানার্জি মুসলমানদের উপরে খুবই নির্ভরশীল। এবং সেখানে যে হজের জন্য যে কাফেলা যায় বা হজ যে ক্যাম্প করা হয়েছে এয়ারপোর্টের পাশে, বিশাল ব্যাপার, মসজিদ করা হয়েছে, বিশাল ব্যাপার স্যাপার, এগুলো কিন্তু ঘটছে সেখানে। তো আমাদের দেশে যখন আমরা তাকাই, আমরা যদি ধরেন সংখ্যালঘু নির্যাতন হয় না, যদি এরকম দাবি করি, হ্যাঁ আমরা দাবি করতে পারি সংখ্যালঘু নির্যাতন হয় কিনা, আমরা দাবি করতে পারি, বাট সংখ্যালঘু নির্যাতন হয় কিনা এটা আমাদেরকে নিজেকে প্রশ্ন করতে হবে। আপনার ছোট্ট একটা স্ট্যাটিস্টিক চিন্তা করেন, 47-এ যখন এখানে 23% হিন্দু মানুষ ছিল, সংখ্যালঘু ছিল, অন্যান্য সংখ্যালঘু মানুষ আছে, খ্রিস্টান, বৌদ্ধরা আছে, তো 47-এর 23% এখন 9% হয়ে গেছে, 14% হারিয়ে গেছে, তাই না? হারিয়ে তো জানি কোথাও চলে গেছে, কেন চলে গেল, কি হয়েছিল, কি কি কারণ হয়, সংখ্যালঘুদের সাথে কি করা হয়, এগুলো কিন্তু আমাদেরকে গভীরভাবে বিশ্লেষণ করতে হবে। এটা খুবই সাদা চোখে নিজের মতো লেন্স লাগিয়ে দেখা যাবে না। তো সেখানে একটু আগে যেমন বলছিলাম যে ভারতের সাথে আমাদের সম্পর্ক, সেটাকে যেমনভাবে নতুনভাবে চিন্তা করতে হবে, প্রেম, ভালোবাসা, বিদ্বেষ, ঘৃণা নয়, সেইভাবে আমাদের সংখ্যালঘুদের বাংলাদেশে আমরা কতটা সুরক্ষিত করব, নিরাপত্তা দিতে পারবো, সেটাও আমাদেরকে বিশেষভাবে আলোচনা। এটা তো আমাদের সমস্যা,
এটা আমাদের সমস্যা, অবশ্যই আমাদের সমস্যা, এবং আমাদের সমস্যাটা আমাদের সরকার, আমাদের রাজনীতিবিদদের করতে হবে, আমাদের শিক্ষকদের করতে হবে, আমাদের সাংবাদিকদের করতে হবে, মানে আমাদের যারা থিঙ্ক ট্যাঙ্ক আছেন সকলকে এই সমস্যাটা নিয়ে আলাপ আলোচনা করে এটার সমাধান বের করতে হবে। এটা আমাদের নিজস্ব সমস্যা। এই সমস্যা আমাদের অভ্যন্তরীণ সমস্যা, তাদের সমস্যা না, ওদের অভ্যন্তরীণ সমস্যা আমাদের সমস্যা না। সুতরাং দুই দেশের সম্পর্কের মধ্যে এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে, নাহলে তো ওই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের মতো হবে। রাশিয়ানরা বলবে এখানে রাশিয়ান ভাষাভাষী লোকজন আছে, তোমরা এদের উপর অত্যাচার করো, সুতরাং আমি নিয়ে নিলাম। এটা তো হতে পারে না। দুই দেশের সম্পর্কে স্বাভাবিক করতে বা উন্নত করতে কি কি অন্তরায়? প্রথম অন্তরায় তো হচ্ছে যে কারো যদি এরকম মানে বড় ভাই সুলভ আচরণ বা দাদাগিরি, যেটা বলা হচ্ছে খুব পপুলার দাদাগিরি, যে ওইটা যদি থাকে তখন একটা অসুবিধা হয়। যে আপনি যদি মনে করেন যে আমার পাশের একটা দেশ, ক্ষুদ্র দেশ, তাদের এই ক্যাপাবিলিটি নাই আমার সাথে সমকক্ষ হবার, সুতরাং আমি তাকে বাবা আপনার কোনো প্রতিবেশীর সাথে জমিদার যদি তার ওই যে 2 বিঘা জমির সেই রবীন্দ্রনাথের কবিতার মতো ওরকম যদি মনে করে, তাহলে তো সম্পর্ক স্বাভাবিক হবে না। সো সেই ক্ষেত্রে আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে আমাদের সরকার গঠনটাই হলো খুব ইম্পর্টেন্ট। আমাদের যদি একটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত একটা সরকার থাকে, এবং সেই সরকার যদি আমাদের যে সমস্যাগুলো ভারতের সাথে, সেই সমস্যাগুলোকে চিহ্নিত করে, আমাদের তো বেশ কিছু সমস্যা, আমাদের বর্ডারে কিলিং হয় সেটা একটা সমস্যা, আমাদের 54টা নদী আছে, যে নদীর পানি বন্টনের একটা সমস্যা আছে, আমাদের সমুদ্র নিয়ে কিন্তু আমাদের সমস্যা আন্তর্জাতিক কোর্টের মাধ্যমে আমরা নিষ্পত্তি করতে পেরেছি, আমাদের ট্রেড ডেফিসিট আছে, সেটা অনেকেই সমস্যা মনে করেন, আমি মনে করি না। কারণ হচ্ছে যে এই সমস্যার আমেরিকারও অনেক ট্রেড ডেফিসিট, আমাদের সবচেয়ে বড় ট্রেড ডেফিসিট হচ্ছে চায়নার সাথে 14 বিলিয়ন 15 বিলিয়ন ডলারের উপরে, সেখানে ভারতের সাথে 9-10 বিলিয়ন। এবং যে জিনিসগুলো আমরা আমদানি করি সেটা কিন্তু আমরা আবার রপ্তানি করি। আমরা যে তুলা 24% আমদানি করছি, সেটা আমাদের গার্মেন্টসে কাজে লাগিয়ে আমরা ওটা রপ্তানি করছি। তো ওই যে জিনিসগুলোকে আমাদের খুবই, আপনি নিশ্চয়ই জানেন যে রেমিটেন্স কি পর্যায়ে তারা নিয়ে যায়। হ্যাঁ সেটা তো জানি, কারণ জানি এই জন্য যে আপনার এটা তো একটা জায়গা যে আপনি এটা নিয়ে তো একটা আমাদের মধ্যে কনফিউশন আছে যে আমাদের এখানে 26 লক্ষ ভারতীয় চাকরি করে না 26,000 করে, ওটা তো ভুলের কারণে আমরা বলি। এখন আপনি যারাই আছে আমাদের যে গার্মেন্ট সেক্টর আছে কেন, বা যে কোনো সেক্টরে, ইভেন আমাদের ওষুধ সেক্টরও 2-1 জন আছেন, কেন তারা কাজ করে, কেন তাদেরকে কাজে আনা হয়, এর বাইরে কিন্তু আমাদের শ্রীলঙ্কানস আছে, এর বাইরে কিন্তু বাংলাদেশের চাইনিজরা আছে। সেটাই একটা মজার বিষয়। আমরা যখন ভারতের সাথে ট্রেড ডেফিসিট নিয়ে আমরা যত আলোচনা করি, যত সমালোচনা করি, আমরা চায়নার সাথে ট্রেড ডেফিসিট নিয়ে আলোচনা করি না। আমরা ভারতের লোক এখানে কাজ করতেছে এটা নিয়ে যত আলোচনা করি, আমরা চীনের লোক, শ্রীলঙ্কার লোক কাজ করতেছে এটা নিয়ে আলোচনা করি না। ওই আলোচনাটা করা এই জন্য দরকার যে আপনি যেটা বলছেন যে কত নিয়ে যায় রেমিটেন্স, ওই আলোচনাটা করা এই জন্য দরকার যে তাহলে আমরা জনশক্তি গড়ে তুলতে পারছি কিনা। এবং এটা তো আমাদের সাথে যিনি আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ওনাদের দায়িত্ব যে আপনি এমন জনশক্তি গড়ে তুলবেন যাতে আমাদের বিদেশ থেকে কোনো জনশক্তিকে নিয়ে আসতে না হয়। এবং এটা কিন্তু আমাদের জন্য বাধ্যতা হয়েছে। আমাদের গার্মেন্টসের সাথে যখন আমি কথা বলেছি, ভাই আপনি আমাদের লোক নেন না নিয়ে কেন বিদেশি লোক নেন, তারা বলেছে এই লোকগুলো পাওয়া যাচ্ছে না। এই জন্য বিজেএমই কিন্তু একটা ইউনিভার্সিটি পর্যন্ত বানিয়েছে, এবং এটার বয়স 10 বছরের বেশি হয়ে গেছে, তারপরেও কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। সো আমাদের শিক্ষা ব্যবস্থায় নিশ্চয়ই কোনো সমস্যা আছে, যে কারণে আমরা যে কারণে আমরা এটা করতে পারছি না। আপনার কাছে আসছি, সেটা আলাদা বিষয়। জি না বলেন, আলাদা কেন? সেটা আলাদা বিষয় এই কারণে যে ওইটা নিয়ে আবার একদিন হয়তো আমাদেরকে বসতে হবে। আমি এইগুলা নিয়ে খুব অ্যানালাইসিসই শুধু করিনি, গবেষণা করেছি, এবং সেই গবেষণাগুলো শিক্ষার ক্ষেত্রে, যেটা আসলে শুধু মানে আমাদের এখানে শিক্ষার যোগ্যতা নাই এই কথা শুধু বলা যাবে না, কিন্তু তার কারণে আমি ওখান থেকে অনেককে আসতে দেখেছি। যেহেতু আমরা সবাই এখানে যারা আছি বা যারা দর্শক বা শ্রোতামণ্ডলী শুনছেন, আমরা প্রত্যেকেই কিন্তু যার যার জায়গা থেকে একটা বিচার বিবেচনা করছি। আমরা কিন্তু দেখছি যে আমাদের দেশের বই ছাপাতে হচ্ছে কলকাতায় নিয়ে যেয়ে, এবং আমরা বাধ্য। এবং আমি যেহেতু সরকারি উচ্চ পর্যায়েও কিন্তু আমি কাজ করেছি এক সময়, এখন হয়তো সেখান থেকে শিক্ষক হয়ে গেছি, দেশ বিদেশ শিক্ষকতা করি। তো শিক্ষকতা বিষয় নিয়ে এটাও অনেক লেখা। কিন্তু আজকে যে প্রসঙ্গটা আপনি উঠালেন, সৌভাগ্যক্রমে আমি সকাল থেকে এই প্রসঙ্গের পরে ভিত্তি করেই ওই যেহেতু সপ্তাহে 2-3টা লেখা দিতে হয় আমার বিভিন্ন পত্রিকায় উপসম্পাদককে, লিখছিলাম। এটা হয়তো কাল আপনাকে দিতে পারবো। তো আমার মনে হয় যে উনি যেটা বললেন এর সাথে কিছুটা আমি একমত এই ক্ষেত্রে, যে তাদের অভ্যন্তরীণ বিষয়ে আমাদের তুলনায় কিন্তু তারা অত্যাচারটা বেশি করছে ওখানে। এই দেখলেন কিছুদিন আগে কানাডায় তো কী ঘটনা ঘটলো, তাদের সাথে যে বিষয়গুলো নিয়ে হলো, সেটা তো তারা অন্যায় করেছে, অন্য দেশে সেখানে হত্যা করলো।
আমাদের দেশেও তারা যেটা করছে সেটা আমরা আমাদের দেশের কথাটা তারা বলছে, জোর গলায় বলছে, তারপর ভিত্তি করে অনেক সিদ্ধান্ত নিচ্ছে। কিন্তু আমরা তো ভারতে মুসলমানদের প্রতি যে অত্যাচার হচ্ছে, কই আমরা তো কখনো তাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে যাচ্ছি না। তো তাদের উচিত হলো সম্পর্কটা ভালো রাখতে গেলে আমাদের ব্যক্তিগত বা অভ্যন্তরীণ বিষয়ে তারা নাক গলাবে না। প্রশ্নটা বারবার তুলেছেন যে এটা গণতান্ত্রিক সরকার আরেকটি গণতান্ত্রিক সরকারের সঙ্গে মানে ভালো বোঝাপড়া করতে পারে। তো আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি, আপনি বহুবার বলেছেন, এখানেই বলেছেন যে 15 বছর যাবৎ আমরা লড়াই করেছি। আমরা হয়তো একটা গণতান্ত্রিক শাসনের দিকে যাচ্ছি। এই মুহূর্তে আপনার ভাবনায় কি আছে? এই মুহূর্তে অবশ্যই গণতান্ত্রিক সরকার যদি আমাদের দেশে আসে তখন তাকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। তখন তারা কোনো কাজ যদি করতে হয় তাহলে অবশ্যই তাদের আপনার মাস ডেলি কী বলবো এটাকে, মানে অনেক চিন্তা ভাবনা করে তাদেরকে করতে হবে। কিন্তু সেটা তো আমাদের দেশে দীর্ঘদিন থেকে অনুপস্থিত। এটা একটা বিষয়, কিন্তু শুধু এই বিষয় দিয়ে কাজ কিন্তু হবে না। তার কোনো ওই আগেই বলে ফেলেছি যে তাদের মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আমাদের সাথে আসতে হবে। এখন যদি ভারত সরকার মনে করে যে এ দেশে যে সরকার হবে সে লেনদুবদর্জি হবে, কিংবা ওই দেশে অর্থাৎ ওই সিকিমের কথা বলছি, সেই দেশে তারা যেমন করেছে আমাদেরকে তেমন করতে পারবে, তাহলে কিন্তু এ দেশের যে আমাদের বাংলাদেশি যারা আছে এটা তো তারাও দেখতে পারছে যে এরা কিন্তু আবু আলম শহীদ খানও কিন্তু বলছেন দাদাগিরি হলে চলবে, এটা চলবে না, কোনোদিনই চলবে না। এই মানসিকতাকে পরিত্যাগ করে ওই যে কি বলবো, রবীন্দ্রনাথের কথা উনি উঠিয়েছেন লেখালেখি, দেবে আর নেবে, মিলেবে মিলাবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। এই যে উভয়েই যদি এইভাবে মনোভাব নিয়ে যদি আসে তাহলে দেখবেন আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেই তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো হয়ে যাবে। কিন্তু আমরা তাদের দায়িত্বটা নিতে পারি না, বলতে পারি না যে আদৌ তারা ভালো করবে কি না। তারা যদি মনে মনে ভেবে থাকে যতক্ষণ পর্যন্ত আমাদের শেখ হাসিনা ওয়াজেদ এদেশে আবার মানে তার রাজত্ব কায়েম না করা পর্যন্ত তারা আমাদের সাথে খারাপ আচরণ করবে, তাহলে কিন্তু আসলে এ দেশের মানুষ মেনে নেবে না আমার যতদূর বিশ্বাস। আমিও তো দেখছি সেই স্বাধীনতা যুদ্ধের আগ থেকে, তখন আমাদের এই ভাই হয়তো রাজনীতিতে যুক্ত থেকেছেন, আমরাও কিন্তু স্লোগানে যেতাম, তখন হয়তো বড় বক্তৃতা দেওয়ার মতো সময় আমাদের ছিল না। তারপরে দেশ স্বাধীন হলো, আমরা দেখলাম, কিন্তু তখন থেকে আমাদের মনের ভিতরে আসলে বাস্তব কথাটা বলে ফেলা ভালো, স্বাধীনতার আগে স্লোগানে যেতাম, কিন্তু স্বাধীনতা যখন শেষ হলো, যখন দেশ আবার শুরু হলো নতুন করে, তাদের চালচলন চিন্তাধারা দেখে আমরা দেখলাম যে কই এ কথা বলে তো স্বাধীনতা করেনি। সেদিন থেকে কিন্তু আমি কোনো রাজনৈতিক দলে আর যে দলই হোক না কেন কোথাও আমরা যোগদান করতে পারিনি। কেন পারিনি? তার কারণ আমরা দেখছি রাজনীতি যারাই করছে তারাই সাধারণ মানুষকে শোষণ করছে। কেউ 100%, কেউ 200%, কেউ হয়তো 20% বা 30%। মানুষ কিন্তু এটা বুঝে ফেলেছে বর্তমানে, সবাই সচেতন মানুষ, সবাই এটা বোঝে। তো সুতরাং মানুষ যেহেতু এখানে জনতাই শুধু না, ছাত্র যেহেতু এখানে তাদের অধিকারটাকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, সেটা কতটুকু তারা পারে তার ভিতরে অনেক কথা আছে, সেগুলো দেখতে হবে, বিশ্লেষণের অপেক্ষা রাখে, সেটা অন্য প্রসঙ্গ। তো যদি আমরা সেই সুযোগটা দিই তাহলে দেখবেন যে আমরা অবশ্যই দুইটা ভিন্ন ভিন্ন, তাদেরকে তো জাতি বলতে পারি না, তাদেরকে বলতে পারি আমরা একটা গোষ্ঠী ভারতীয়। আমাদের যেটা বাঙালিদের মধ্যে আমরা এখন বাংলাদেশি, তো আমাদের সাথে সম্পর্ক আমাদের পক্ষ থেকে অন্তত ভালো থাকবে, যেই ক্ষমতায় আসুক না কেন, একটা এই দল বাদে, এটা আমরা আশা করি। অনেক ধন্যবাদ আবু আলম শহীদ খান। যেটা হচ্ছে যে সন্দেহ আর অবিশ্বাস ভারত বাংলাদেশ সম্পর্কে এটা মূল অন্তরায়। আমরাও তাদেরকে বিশ্বাস করতে পারি না, আর তারাও আমাদেরকে আস্থায় নিতে পারছে না। এই সংকট থেকে বেরিয়ে আসার, আপনি যেটা বারবারই বলছেন, একটা গণতান্ত্রিক শাসন দরকার। তো গণতান্ত্রিক শাসন হইলেই কি আপনি ভারতের সাথে সম্পর্কটা আরও বেশি স্বাভাবিক হয়ে যাবে বলে আপনি মনে করেন? না, গণতান্ত্রিক শাসন গুরুত্বপূর্ণ এই জন্য যে একটা গণতান্ত্রিক শাসন বা জনগণের ভোটে নির্বাচিত যদি একটা সরকার থাকে, সেই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে যখন ক্ষমতায় বসেন অথবা দায়িত্ব নেন, তখন তিনি জনগণের যে মনোভাব, সেই মনোভাব এবং জনগণ যেটা চায়, জনগণের আকাঙ্ক্ষা ট্রান্সলেট করার চেষ্টা করেন।
যেটা অন্য কোনো সরকার করবে না। সে কারণে ওই সরকারের পক্ষে নেগোসিয়েশন করাটা সহজ হয় এবং তখন নেগোসিয়েশন করার ব্যাপারে উনার দৃঢ়তা থাকে। সেই অর্থে আমাদের জনগণের একটা সরকার প্রয়োজন এবং জনগণের সরকার আসলে সমস্যার সমাধানে আমরা দ্রুত পদক্ষেপ এবং একটা কঠোর মনোভাবও দেখতে পারবো। সমস্যার সমাধান তো হতে হবে দুই পক্ষের মধ্যে, দুই পক্ষকে এগিয়ে যেতে হবে। এক পক্ষ আমরা এগিয়ে গেলাম, আরেক পক্ষ অনড় হয়ে বসে থাকবে, বিশ্বাস করবে না বা আস্থা নেবে না, সেটা হলে তো সমস্যার সমাধান হবে না। বা ওই পক্ষ এগিয়ে আসলো, আমরা আমাদের মতো আগের চিন্তা ভাবনায় থাকলাম, আমরা ইতিহাস দেখলাম, ইতিহাসে কি হয়েছে এগুলো নিয়ে ব্যস্ত থাকলাম এবং আমরা ভাবলাম যে ভারত কখনই আমাদের সাথে একটা সুসম্পর্ক করতে চায় না, তাহলেও তো সমস্যার সমাধান হবে না। সুতরাং দুই পক্ষের মধ্যে সম্পর্কের উন্নয়ন। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে শুরু থেকে এ পর্যন্ত ভারত সবসময় এক দলের সঙ্গেই সম্পর্ক রাখতে চেয়েছে, এটা কেন? না, আমি এটা লক্ষ্য করিনি। আমি এটাও লক্ষ্য করেছি যে ভারত কিন্তু 2001 সালে যখন সরকার পরিবর্তন হয় তখন এটা সবাই জানে, মোটামুটি গুলশান ক্লাবে সেখানে ভারতের যে রয়ের স্টেশন যে কমান্ডার ছিল বা স্টেশন অফিসার ছিল, তিনি কিন্তু তৎকালীন বিজয়ী দলের নেতার সাথে ওখানে শ্যাম্পেন খুলেছিলেন। সো সবসময় যে এরকম হয়েছে এরকম না। আমরা জেনারেল এরশাদের সময় কিন্তু সম্পর্ক উন্নয়ন দেখেছি, কারণ জেনারেল এরশাদ ভারতে এনডিসি কোর্স করতে গিয়েছিলেন এবং তার সাথে খুবই ভালো সম্পর্ক। আমরা সুজাতা সিংকে এসে জেনারেল এরশাদকে চাপ দিয়ে বলি কনভিন্স করতে দেখেছি। সুতরাং আমাদের সরকারগুলোর সাথে ভারতের সম্পর্ক যে এমন জায়গায় চলে গেছে যেখান থেকে ফেরত আসা সম্ভব না, এরকম কিন্তু ঘটেনি। হ্যাঁ, একটা দলের সাথে বেশি, গত 15 বছরে একটা দলের সাথে তাদের সম্পর্ক খুবই মধুর ছিল এরকম বলতে পারেন, কারণ তাদের কথাবার্তার মধ্যে দিয়ে এটা প্রমাণিত হয়েছে যে তারা একবার বললেন আমাদের সাথে সুসম্পর্ক এমন যে আমরা স্বামী স্ত্রীর মতো। আমরা চীনে যাওয়ার আগে বললেন যে আমরা ভারতের দিল্লি আমাদেরকে অনুমতি দিয়েছে। তো এটা রাজনৈতিক নেতাদের কথাবার্তা বলার যে মানে বোকামি এবং যে কীভাবে কথাবার্তা বলেন, কূটনৈতিক কথাবার্তা যে বলেন না, সে কারণে এটা মনে হতে পারে। বাট আমি মনে করি না যে আমাদের দেশের যে কোনো সরকার, জনগণের সরকার হলে সবচেয়ে ভালো, জনগণের ভোটে নির্বাচিত সরকার, বাট আমাদের দেশের যে কোনো সরকার, আমরা দর্জি না, আমরা কিন্তু আমাদের কোনো দর্জি জন্ম নেয়নি এখানে। আমাদের দেশের যে কোনো সরকার চেষ্টা করে যে ভারতের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে সমস্যাগুলোর সমাধান করা। আমাদের কিন্তু পানি চুক্তি হয়েছিল, আমাদের বর্ডার চুক্তি হয়েছিল। পানি চুক্তি আমি করতে পারলাম না, পানি ঠিকমতো পেলাম কি পেলাম না, এটা একটা আলাদা ইস্যু। আমি যেমন উনি বললেন না যে কলকাতায় বই ছাপানো হয়, 2010 সালে এটা একটা ইন্টারন্যাশনাল টেন্ডারের মাধ্যমে কিন্তু বই ছাপানোর কাজটা ইন্টারন্যাশনাল হয়। কারণ হচ্ছে যে তখন ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবি, জাইকা, জিটিজেড ওদের টাকায় একটা প্রজেক্ট ছিল আমাদের প্রাইমারি সেক্টরে, এবং তখন প্রথম আমাদের প্রাইমারি বইগুলোকে রঙিন করার চিন্তা ভাবনা হলো। কারণ আপনি তো প্রাইমারি বই যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে, আপনি শিশুদেরকে দিচ্ছেন বাঘের ছবি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, হরিণের ছবি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ইলিশ মাছের ছবি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো শিশুরা এটা বুঝতেই পারবে না যে আসলে বাঘের ছবিটা, চেহারাটা কেমন হয়। তখন কিন্তু এই চিন্তা করে এটা বলা হলো যে আমাদের শিশুদের বই সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে হবে এবং এই মানে কালার করতে হবে। এই কালার বই ছাপানোর পয়সা কিন্তু বাংলাদেশ সরকারের কাছে ছিল না। তখন আমাদেরকে ওয়ার্ল্ড ব্যাংকের কাছে, এডিবির কাছে বলতে হলো যে তোমরা আমাদেরকে বই ছাপানোর জন্য টাকা দাও, এবং তারা টাকা দেয়। তোদের একটা শর্ত ছিল যে ইন্টারন্যাশনাল টেন্ডার করতে হবে। যখন ইন্টারন্যাশনাল টেন্ডার হলো তখন যারা শুধুমাত্র ভারতীয়রা পেয়েছে এরকম না, অন্য দেশও পেয়েছিল, তারা কিন্তু বইটা সাপ্লাই করেছে। এখন আপনি ইন্টারন্যাশনাল টেন্ডার করার পরে ভারত থেকে বই আসবে, তার কাগজ খারাপ থাকবে, তার মূলাট খারাপ থাকবে, এটা তো আমাদের সমস্যা, আমাদের গণকর্মচারীদের সমস্যা, আমাদের কাস্টমসের সমস্যা, যারা এই নীতি নির্ধারণের সাথে থাকবেন তাদের সমস্যা। এখন আপনি ভারত থেকে যে $9 বিলিয়ন বা $12 বিলিয়ন যে জিনিসপত্র আনতেছেন, প্রাইভেট সেক্টর যখন আনেন নিশ্চয়ই তারা খারাপ জিনিসপত্র দেয় না, আর খারাপ জিনিসপত্র আনেন না, আনলে নিশ্চয়ই ফেরত পাঠাবেন, এবং সেগুলো কিন্তু কাজে লাগানো হচ্ছে। সো আমি এই জন্য এটা আবারও উল্লেখ করলাম যে সম্পর্কটা হতে হবে, আপনি নেগোসিয়েটটা ঠিকমতো করতে পারবেন, আপনার সেই ক্যাপাবিলিটি থাকতে হবে, এবং জনগণকে আস্থায় নিয়ে আপনি সম্পর্কটা গড়ে তুলতে হবে। অন্য কাউকে আস্থায় নিলে হবে না। আপনি ওই দেশের প্রধানমন্ত্রীর সাথে এই দেশের প্রধানমন্ত্রী, এক ব্যক্তির সাথে আরেক ব্যক্তির সম্পর্ক, এটা দিয়ে কিন্তু সম্পর্ক হবে না। সম্পর্কটা হতে হবে স্টেট টু স্টেট, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, এবং জনগণ টু জনগণ। অনেক ধন্যবাদ। না, ঠিকই আছে আপনি যা বলছেন, কিন্তু আমরা অতীতকে নিয়ে ঘাটতে হয়তো বটে, যদিও আমরা শান্তি চাই উভয় পক্ষেরই। এই সার্ক নিয়ে ভাবুন আপনি, যে প্রেসিডেন্ট জিয়া যখন এসে সার্ক শুরু করলেন, সুন্দর একটা বিষয়, দেখেন সেটা এখন স্টপড হয়ে গেছে। আবার এখন আমাদের
প্রফেসর ডক্টর ইউনিস বারবার এই কথাটা বলছেন, এটাকে আবার গতিশীল করতে হবে। ডিস্টার্ব হয়েছে কেন, তার যদি ইতিহাস আমরা ভাবি, সেগুলো যদি দেখি, তাহলেই তো আমরা বুঝতে পারি, তাই না? তো আমরা যদি ওই যে আপনিই বলেছেন এই কথাটা, যে দাদাগিরি যদি আমরা করতে চাই, তাহলে দুই দেশের মধ্যে সম্পর্ক কখনোই ভালো হবে না। আমাদেরকেও ওই আসতে হবে খোলা মন নিয়ে, শুধু গণতান্ত্রিক পদ্ধতি হবে না, সেই গণতান্ত্রিক পদ্ধতিটা তাদেরকে তো মানতে হবে, যে এর সরকারটাকে আমি মানে করব, আন্তরিকতার সাথে নিব। এরশাদের যে উদাহরণ দিয়েছেন, এটা নিয়েও অনেক কথা আছে। এরশাদ সাহেব এদেশে যতদিন রাজনীতি করেছেন, ততদিন আওয়ামী লীগের প্রশ্রয়ই করেছেন। আপনারা দেখেন ইতিহাসটা ঘেটে। আবার আওয়ামী লীগ যখন এসে দেশে রাজনীতি করা শুরু করেছে, তখনই এরশাদকেই কোলে টেনে নিয়েছেন। এদের ভিতরে যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল না, এটা তো আমরা বলতে পারি না, কিন্তু এইটা পরিস্থিতি এবং পরিপ্রেক্ষিত বলে দেয় যে এদের মধ্যে একটা সম্পর্ক ছিল। ওই যে একটা আগে আপনি উদাহরণ দিলেন, যে সুজাতা সিং এসে একজনকে বলে তারপরে তাকে নিয়ে হাসপাতালে গেল অসুস্থ বলে, তারপরে নির্বাচনে হয়ে গেল। সেবার ভেবে দেখুন, সেবার যদি নির্বাচনটা ওরা না যেত, ওরা বলতে আমি বোঝাচ্ছি জাতীয় পার্টির পক্ষ থেকে, তাহলে কিন্তু দেখতেন যে আওয়ামী লীগ আবার ভিন্ন কোনো বুদ্ধি করতে হতো নির্বাচনের জন্য, ওই বুদ্ধি কিন্তু আর চলতো না। কিন্তু তারা সেটা করছে কেন? আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য। তো এইটা তো আসলে অন্য দেশ আমাদেরকে বাধ্য করবে যে অমুককেই ভোট দিতে হবে। যদি আমরা ভোট দেব না ভাবতে পারে, তাহলে ভোটে কারচুপি করে হোক আর যেভাবে হোক একটা পদ্ধতি করেই তাদেরকে আবার ক্ষমতায় নিয়ে আসবো, এই মানসিকতা থাকলে, এটাকেই আপনারাই বলেছেন প্রথমে যে আমাদের তাদের অভ্যন্তরীণ বিষয়ে তেমন আমাদের নাক গলানো উচিত নয়, আমরা করিও না, তা কেউই করে না এদেশে, কিন্তু আমাদের বিষয়েও তারা নাক গলাক, এটা কিন্তু আমরাও আশা করতে পারি না। তো এইটা আমাদেরকে অনেক ভাবতে হবে। আর শুধু গণতান্ত্রিক প্রক্রিয়া এদেশে আসলেই যে তাদের সাথে সম্পর্ক ভালো হবে, এইটা নিয়ে আমি একেবারে নির্দ্বিধায় বলতে পারিনি যে হবে, আমার সন্দেহ আছে। অনেক ধন্যবাদ আবু আলম শহীদ খান। আমরা প্রায় শেষের দিকে, আপনি কেমন সরকার চান? আমি কেমন সরকার চাই, আর মানুষ যেরকম সরকার চায়, আসলে জনগণ একটা সরকার চায়, যে সরকারটা জনগণের ভোটে নির্বাচিত একটা সরকার চায়। কারণ হলো যে গত 10 বছর মানে 3টে ইলেকশনে জনগণের অধিকাংশ জনগণ এবং যারা নতুন ভোটার তারা কেউ ভোট দিতে পারেনি। সুতরাং ভোটের মধ্যে দিয়ে একটা সরকার প্রতিষ্ঠিত হবে, এটা আমাদের জনগণের আকাঙ্ক্ষা। বাট এই যে সরকার আছে এখন, এই সরকারও কিন্তু জনগণের সরকার, কারণ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার গঠিত হয়েছে। এবং এই সরকারের কাছে দাবি আছে যে তাদের কিছু সংস্কার করতে হবে, যে সংস্কারটা 54 বছরে যারাই ক্ষমতায় ছিলেন তারা কেউই সংস্কারটা করেন নাই। আর সংস্কার হচ্ছে একটা চলমান প্রক্রিয়া, এটা সবসময় চালু রাখা উচিত ছিল, যেটা অতীতে হয়নি, সেজন্য একটু বড় ধরনের সংস্কারে যেতে হচ্ছে। তো সেই সংস্কারের জন্য একটু সময়, যে সময়টুকু দরকার, 3 মাস 6 মাসের একটা ডেডলাইন আমরা পেয়েছি, যে 3 মাস 31 তারিখের মধ্যে সংস্কার যে কমিটিগুলো করা হয়েছে তারা প্রস্তাব দেবেন, সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে এবং তারপরে সংস্কার কার্যক্রমটা শুরু হয়ে যাবে এবং সংস্কার চলতে থাকবে। তারপরে একটা নির্বাচনের রোড ম্যাপ হবে, বা এখনই রোড ম্যাপ করা যায় যে আমাদের সংস্কার নির্বাচন চলতে পারে। এবং নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করলে তখন যে নির্বাচন হবে জনগণের ভোটের মধ্য দিয়ে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভোট, যেখানে কেউ কারো ভোটে বাধা দিবে না, জনগণ ভয়ভীতিহীন পরিবেশে ভোট দিতে পারবেন, তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন, সেরকম একটা সরকার। মানে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, সেরকম একটা সরকার আমি চাই। এবং সেটাই হচ্ছে গণতন্ত্র এবং গণতান্ত্রিক সরকার, জনগণের ভোটের সরকার। সেটাই মনে হয় এখন বিশ্বে সবচেয়ে গ্রহণযোগ্য সরকার। এর বাইরে এখন কোনো ফর্মুলা নেই। যদি আগামী 1-2 বছর 6 মাসের মধ্যে আরো কোনো ভালো ফর্মুলা আমাদের সামনে আসে, তখন এটা আলোচনা করা যাবে। নতুন কোনো ফর্মুলা নেই, ভালো ফর্মুলা অনেক আছে। আমরা ইতিমধ্যেই ওই যে পরিবর্তন করার জন্য যে সংস্কার প্রস্তাব, বিশেষ করে সংবিধান, এতেও আমি আমার লেখা দিয়েছিলাম। এই লেখাগুলো আবার কয়েকটা এসেও বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশ করা হয়েছে। এখন কে কারটা নিবে, কতটুকু, এটা তো তাদের উপরই নির্ভর করে। কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে পারি, এটা নিশ্চিতভাবে বলতে পারি, এতদিন দেখার আলোকে অভিজ্ঞতা দিয়ে বলতে পারি যে এ দেশে যদি রাজনীতিবিদদের, সেটা হোক বিরোধী দল হোক সরকারি দল, এটা কিছু আসে না, তাদের জবাবদিহিতা এবং দায়বদ্ধতা যদি সৃষ্টি না করা যায়, তাহলে সহজে এদের ভালো হবে না।
মানে কি বুঝাতে চাচ্ছেন? দায়বদ্ধতা থাকতে হবে তাদের কোথাও না কোথাও। কার কাছে দায়বদ্ধ হবে? সরকারের কাছে। সরকার কেন, দেশের কাছে। দেশের প্রধান হলো আমরা রাষ্ট্র। তা আমাদের রাষ্ট্রের প্রধান একজন হোক বা একাধিক জন হোক না কেন, রাষ্ট্রের প্রধান একটা কমিটি আমরা করতে পারি। আমি সেটাকে নাম দিয়েছি হলো একটা কাউন্সিল হবে। একটা কাউন্সিল হতে পারে। এই কাউন্সিলটা এমন হতে পারে সুপ্রিম কাউন্সিল। রাষ্ট্রপতি একজন না হয়ে একটা সুপ্রিম কাউন্সিল হবে, আর তার অধীনে সে হবে হলো রাষ্ট্রের প্রধান। তার কারণ রাষ্ট্রের প্রধান যে একজন হচ্ছে, আমাদের মন মতো একজনকে নিয়ে সেখানে বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে। কিন্তু এইটা যাতে না করতে পারে। আর এর জন্য আমাদের যারা সংবিধান বিশেষজ্ঞ আছে তারা একটা নির্বাচক মণ্ডলী তৈরি করতে পারেন। তাদের ভোটে ওই কাউন্সিল গঠন হলো, সেই কাউন্সিল হলো রাষ্ট্রের দিকটা দেখবে, আর সরকার হলো সরকারের দিকটা দেখবে। কিন্তু তারা এখানে মানে ব্লাড হাউন্ডের কাজ করবে না, ওয়াচ ডগের কাজ করতে পারে। রাষ্ট্র সব কাজে বাধা এইটা নয়। যদি দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে কোনো কাজ করে এবং তাদের রাজনৈতিক দলগুলো, হোক সেটা সরকারি দল হোক সেটা বিরোধী দল, তাদের রাজনৈতিক বিষয়গুলোকে যদি দেশের বিরুদ্ধে যায় তাহলে তারা যদি তদারকি করতে পারে, এই ব্যবস্থা করা যায়। অর্থাৎ ওই সেই আমি যে কথা বলতেছিলাম একটু, সেটা হলো এই যে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীলতার, জবাবদিহিতা এবং দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। সেটার জবাবদিহিতা থাকতে হবে। না থাকা পর্যন্ত রাষ্ট্র ঠিকমতো চলবে না। রাষ্ট্র চলবে না, আপনার কি মনে হয়? না, এটা তো একটা নতুন প্রস্তাব, এটা নিয়ে আলোচনা হতে পারে। এটা এমন না যে এটা আমরা দেখেছি। সুপ্রিম কাউন্সিল কিভাবে করবেন, কি হবে, কিভাবে জনগণকে এর সাথে সম্পৃক্ত করবেন। আমার হাতে সময় নেই। আবু আলম শহীদ খান, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর হাসনান, আপনাকে অনেক ধন্যবাদ। আমাকে শেষ করতে হচ্ছে, আগামীতে হয়তো আবারও দেখা হবে। দর্শক মণ্ডলী, আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় চাইছি। আগামীকাল আবার একই সময় দেখা হবে।